গভীর রাত ঢাকার এক বিলাসবহুল হাসপাতালের এমার্জেন্সি গেট মুষলধারায় বৃষ্টির মাঝে এক দরিদ্র স্মৃতিভ্রষ্ট বাবা রানা তার মুমূর্ষ মেয়ে তুলিকে নিয়ে আছড়ে পড়ে। অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণা কাতরাচ্ছে শিশুটি, কিন্তু পকেটে টাকা না থাকায় হাসপাতালের ম্যানেজার আর গার্ডরা তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দেয়। অপমান আর হতাশায় যখন সব রাস্তা বন্ধ, ঠিক তখনই এক শীতল কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে আসে হাসপাতালের চিফ সার্জন ডক্টর শায়লা জামান। এই কঠোর সার্জন কি শিশুটিকে বাঁচাতে পারবেন, নাকি এই রাতের অন্ধকারে লুকিয়েছে এমন এক অতীত যা এই তিনজনের জীবনকে চিরতরে বদলে দেবে? এক মর্মান্তিক দুর্ঘটনা, এক ভুলে যাওয়া পরিচয়, আর অলৌকিক পুনর্মিলনে এক অবিশ্বাস্য গল্প। গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাবেন আমাদের আপনি কোথা থেকে দেখছেন গল্পটি এবং গল্পটি কোথা থেকে শুনছেন। ঢাকার এক ব্যস্ততম প্রাইভেট হাসপাতালের এমার্জেন্সি গেট, রাত প্রায় 1টা। মুষলধারায় বৃষ্টি যেন আজ শহরটাকে ধুয়ে ফেলতে চাইছে। কাচের দরজার বাইরে অ্যাম্বুলেন্স আর প্রাইভেট কারের জটলা, ভেতরের মানুষের আতঙ্কিত ফিসফাস আর ট্রলির চাকার কর্কশ শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। এই কোলাহলের মধ্যেই একরাশ চরম ক্লান্তি আর আতঙ্ক নিয়ে টলতে টলতে ভেতরে ঢুকলো রানা নামের এক লোক। বয়স 25 কি 26, কিন্তু দারিদ্র্য আর গত বছরের অনেক কঠিন সংগ্রামে তাকে দেখায় অনেক বেশি পরিশ্রান্ত। তার পরনের সস্তা শার্টটা কাদা মাখতে মাখামাখি, রুক্ষ চুল কপালে লেপ্টে আছে। তার কোলের উপর নিতিয়ে পড়ে আছে 8-9 বছরের একটা ছোট্ট মেয়ে তুলি। মেয়েটার চোখ বন্ধ, কপাল জ্বরে পুড়ে যাচ্ছে, আর সে ব্যথায় কেমন উকড়ে উঠছে। এমার্জেন্সি ডেস্কের সামনে এসে সে প্রায় আছড়ে পড়ল। কাঁপা কাঁপা গলায় বলল, ডাক্তার দয়া করুন, আমার মেয়েটা মরে যাচ্ছে। ডেস্কের ওপারে বসে থাকা ম্যানেজার রফিক সাহেব বিরক্ত হয়ে বিরক্ত মুখে তার দিকে তাকালো। পাশে বসা সিকিউরিটি গার্ড মুচকি হেসে বলল, কি রফিক ভাই, নতুন কাস্টমার? কি হয়েছে রে তোর মায়ার? টাকা পয়সা আনছোস? রানা প্রায় ভেঙে পড়া গলায় বলল, আমার নাম রানা, আমরা ওই করাইল বস্তিতে থাকি। আমার মেয়ে তুলি দুপুর থেকে কি যে ব্যথা শেষ করতে পারল না। রানা রফিক সাহেব ধমকে উঠল, বস্তির লোক নিয়ে এখানে আসছোস কেন? এটা 5 স্টার হসপিটাল, জানোস না? আগে কাউন্টারে 5,000 টাকা জমা দে, তারপর ডাক্তার দেখব। সিকিউরিটি গার্ড যোগ করলো, ঠিকই কইছে, টাকা নাই তো সরকারি হাসপাতালে? যা, এখানে বড় লোকের চিকিৎসা হয়, যা ভাগ। অপমানে আনার কান গরম হয়ে ওঠে, কিন্তু মেয়ের যত্নরা কাতর মুখটার দিকে তাকিয়ে সেই অপমানকেও সে পাত্তা দিল। সে মরিয়া হয়ে বলল, না স্যার, আমার মেয়ে ওরকম নয়, মানে ওর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। লোকাল ডাক্তার বলে এক্ষুনি অপারেশন না করলে ও মারা যাবে স্যার। আমার কাছে সব বেচে মাত্র 10,000 টাকা আছে, আপনারা দয়া করেন স্যার। রফিক সাহেব প্রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরে রাখ তোর দয়া, 10,000 টাকা এইখানে একটা ইঞ্জেকশনও হয় না। এখন যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? রানার আর নিজেকে ধরে রাখার ক্ষমতা ছিল না। সে হাসপাতালের সেই ঝকঝকে ফ্লোরের ওপরেই বসে পড়ল। তার ছেঁড়া প্যান্টের পকেট থেকে ভাঁজ করা 10,000 টাকা বের করে আকুতি বিনতি করতে লাগলো। এই যে স্যার, আমার সব আমার ভিখারি ভাববেন না, আমি কাজ করে শোধ করে দেব, শুধু আমার মেয়েটারে বাঁচান। ও ছাড়া আমার কেউ নাই স্যার। রানার কান্নার শব্দে এমার্জেন্সির ব্যস্ততা কিছুক্ষণের জন্য থমকে গেল। রেভারির গার্ডটা যখন তাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই করিডোরের শীতল প্রান্তের একটা কেবিন থেকে এক শীতল কর্তৃত্বপূর্ণ নারী কণ্ঠ এসে আসলো। রফিক সাহেব, এমার্জেন্সি লবিতে এত হট্টগোল কিসের? গলার স্বরে যেন পুরো পরিবেশটা বরফ হয়ে গেল। রফিক সাহেব খাড়া হয়ে দাঁড়ালো, গাড়ির মুখের হাসি উধাও। সালাম ঠুকে রফিক বলল, ম্যাম কিছু না, এক বস্তির লোক টাকা নেই, মেয়ে নিয়ে চিল্লাচিল্লি করছে, আমরা ভাগিয়ে দিচ্ছি, রোগীকে ভেতরে পাঠান। নির্দেশটা ছিল সংক্ষিপ্ত কিন্তু অকাট্য। রফিক আর দ্বিতীয় কথা বলার সাহস পেল না। রানার দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে বলল, যা ভেতরে যা, বড় ম্যাম ডাকছে, দেখি তোর কত বড় কুটির জোর। রানার চোখ মুছতে মুছতে কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগোলো। দরজায় টোকা দিতে ভেতর থেকে অনুমতি এলো। বিশাল একটা টেবিলের ওপারে বসে আছেন এই হাসপাতালের চিফ অফ সার্জারি ডক্টর শায়লা জামান। বয়স 30-এর কোঠায়, নিখুঁতভাবে পরা স্কার্ফস প্রতিটা
পরিপাট করে বাঁধা চুল আর কঠোর মুখমণ্ডলে ক্লান্তি আর শৃঙ্খলতার ছাপ স্পষ্ট। তার চোখের দৃষ্টি আস্তালের মতো ধারালো। দীর্ঘ এক অপারেশন শেষ করে তিনি সবেমাত্র কফিতে চুমুক দিয়েছিলেন। শায়লা শান্ত কিন্তু গভীর চোখে রানাকে দেখল। তার চাহনিতে কোনো তাচ্ছিল্য ছিল না, ছিল এক অদ্ভুত বিশ্লেষণ। বসুন। রানা ভয়ে ভয়ে সামনে চেয়ারে বসল। জল খান। শায়লা ইশারায় টেবিলের উপর রাখা গ্লাসটা দেখালো। রানা গ্লাসটা হাতে নিল, কিন্তু তার হাত এত কাঁপছিল যে জল পড়ে যাচ্ছিল। রানা 2 ঢোক জল খেয়ে নিজেকে কিছুটা সামলে নিল। এবার বলুন, প্রথম থেকে কোনো ভয় নেই। আমি একজন ডাক্তার। শায়লার কণ্ঠস্বরে এমন একটা আশ্বাস ছিল যা রানাকে ভরসা দিল। সে কান্না ভেজা গলায় সবটা বলতে শুরু করল। কিভাবে আজ দুপুরে তুলির পেটে ব্যথা শুরু হয়, কিভাবে লোকাল ডাক্তার পরীক্ষা করে বলেছে তার অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়েছে, এক্ষুনি অপারেশন না করলে সেপটিক শকে মারা যাবে। শায়লা সবটা শুনল মনোযোগ দিয়ে। সে উঠে এসে তুলির কপাল দেখল, চোখের পাতা টেনে পরীক্ষা করল। মেয়েটার নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। ওর নাম কি বললেন? রানা বলল, তুলি। তুলি নামটা শোনা মাত্রই বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। এটা তো শেষ দ্রুত নিজের অস্বস্তি কাটিয়ে পেশাগত দূরত্ব বজায় রাখল। আপনার নাম? রানা বলল। রানা। সবাই রানা নামেই ডাকে। বাবা মা? রানা মাথা নিচু করে মনে পড়ল, মনে নেই। শায়লার কপালে ভাঁজ পড়ল। মনে নেই মানে? রানা ইতস্তত করে বলল, আমার কিছু মনে নেই ম্যাম। 5-6 বছর আগে একটা লঞ্চ ডুবিতে জ্ঞান ফেরার পর দেখি আমি চাঁদপুর হাসপাতালে। আমার মাথায় অনেক বড় চোট ছিল। ডাক্তাররা বলেছিল আমি আমার অতীত সব ভুলে গেছি। শুধু এইটুকুই মনে ছিল যে ওর নাম তুলি আর ও আমার মেয়ে। ওকে ছাড়া আমার কিচ্ছু মনে নেই। লঞ্চ ডুবি চাঁদপুর 5 বছর আগে। এই শব্দগুলো শায়লার কানের ভেতরে যেন হাতুড়ির মতো আঘাত করল। সে চেয়ারে শক্ত করে হেলে বসল। তার বুক দরবার করতে শুরু করেছে। এই শব্দগুলো তো তার জীবনের সবচেয়ে বড় ঝড়ের নাম, একটা দুঃস্বপ্নের নাম। শায়লা নিজেকে সামলে নিল। সেই লোকটার দিকে, রানার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। লোকটার দাড়ি গোঁফে ঢাকা মুখ, রোদে পোড়া চামড়া, কিন্তু এই চোখের চাহনি। তার চোখ পড়ল রানার ডান কপালের দিকে। চুলের নিচে ঢাকা, কিন্তু একটা পুরনো গভীর কাটা দাগের অংশ দেখা যাচ্ছে। শায়লার নিজের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার নিজের বাম হাতের কবজিতেও ঠিক এমনই এক কাটা দাগ আছে। আপনার কপালে ওটা কিসের দাগ? শায়লার গলা শুকিয়ে আসছিল। রানার চমকে উঠল। সে কপালটা আড়াল করতে চেষ্টা করে বলল, এটা জানি না ম্যাম। ওই লঞ্চ ডুবিতে দাগ হবে হয়তো। ডাক্তাররা বলেছিল মাথায় লোহার কিছু একটা লেগেছিল। শায়লার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কাঁপা গলায় প্রশ্ন করল, কোন লঞ্চ? নামটা মনে আছে? রানা মাথা নাড়ল। না ম্যাম, শুধু মনে আছে খুব বৃষ্টি হচ্ছিল। শায়লা আর স্থির থাকতে পারল না। সে উঠে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে টেবিলের উপর ঝুঁকে পড়ে রানার চোখের দিকে তাকিয়ে প্রায় পিস করে বলল, সেই লঞ্চ আর কে ছিল আপনার সাথে? রানা অবাক হয়ে ডক্টরের এই অদ্ভুত আচরণ দেখছিল। সে বলল, জানি না ম্যাম, আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু তুলিকে মনে আছে। না। শায়লা প্রায় চিৎকার করে উঠল, আপনার নাম রানা না, আপনার নাম আহাদ। নামটা শোনা মাত্র রানার মাথাটা ঝিমঝিম করে উঠল। তার কানের ভেতরে যেন 1000টা ঘন্টা একসঙ্গে বেজে উঠল। তার কপালের সে কাটা দাগটার কাছে চিনচিন করে ব্যথা শুরু হলো। শায়লা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধপ করে চেয়ারে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার মানি ব্যাগের গোপন কুড়ুলি থেকে একটা ছোট্ট ল্যামিনেটেড করা ছবি বের করলো। একটা বিয়ের ছবি। একটা 25-26 বছরের ছেলে, ক্লিন শেভ করা, চোখে মুখে সুখের ছাপ। পাশে একটা হাসি খুশি মিষ্টি চেহারার মেয়ে। শায়লা ছবিটা বানানোর সামনে রাখলো। রানা অবাক হয়ে ছবিটা দেখলো। এই লোকটা তো সে, কিন্তু কত আলাদা, কত সুখী। আর পাশের এই মেয়েটা, সে ডক্টর শায়লার মুখের দিকে তাকালো। সেই একই মুখ, শুধু সেই হাসির বদলে এখন সেখানে রাজ্যের ক্লান্তি আর অবিশ্বাস। ঠিক তখনই যন্ত্রণার ঘরে তুলি কাঁকিয়ে উঠল। মা গো, ব্যথা। মা। রানা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।
ডক্টর শায়লা জামানের দিকে। এই কঠোর সার্জন যাকে সবাই বাঘের মতো ভয় পায়, সে তার দিকে তাকিয়ে কাঁদছে। অবিশ্বাসের রানার গলা দিয়ে শুধুই একটা শব্দই বেরোলো, শায়লা, শায়লা। শায়লা মাথা নাড়ালো। আমি শায়লা আহাদ, তোমার শায়লা, তোমার স্ত্রী, আরও আমার মেয়ে তুলি। কেবিনের ভেতর সময় যেন থমকে গেছে। বহু বছরের জমানো কষ্ট, বিচ্ছেদ আর যন্ত্রণার বাঘ এক মুহূর্তে ভেঙে গেল। আহাদ, যার গত 5 বছর ধরে কোনো অতীত ছিল না, সে এক মুহূর্তে তার সব কিছু ফিরে পেল। সে ছুটে গিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদতে লাগলো যেন তারা তাদের হারিয়ে যাওয়া জীবনটাকেই খুঁজে পেয়েছে। বাইরে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব দরজার কাছ দিয়ে ভেতরের দৃশ্যটা দেখল। এক বস্তির লোক খোদ চিফ অফ সার্জারিকে জড়িয়ে ধরে কাঁদছে, আর ও ম্যাম তাকে সান্ত্বনা দিচ্ছেন। এই দৃশ্যটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে। কেবিনের ভেতরের বাতাস তখন ভারী হয়ে আছে, দীর্ঘশ্বাস আর পুনর্মিলনের অশ্রুতে। শায়লা নিজেকে সামলে নিল। তার ভেতরে প্রফেশনাল সার্জেন্ট সত্তাটিকে এখন জেগে উঠেছে, কিন্তু তার সাথে মিশে আছে স্ত্রী আর মায়ের তীব্র আবেগ। তার স্বামী, যাকে সে মৃত বলে জেনে এসেছে, সে আজ তার সামনে আর তার সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছে। শায়লার চোখের দৃষ্টি বদলে গেল। সেই কোমলটা মিলিয়ে গিয়ে তার জায়গায় জন্ম নিল এক শীতল ক্রোধ। সে ইন্টারকমে ম্যানেজার রফিককে ডাকল। রফিক সাহেব, 5 মিনিটের মধ্যে আমার ওটি অর্থাৎ অপারেশন থিয়েটার রেডি চাই। ডক্টর হাসান আর অ্যাস্থেনেস্টিস্ট ডক্টর মারিয়াকে এক্ষুনি আমার সাথে জয়েন করতে বলুন। ইটস কোড রেড। বাইরে হইচই পড়ে গেল। কোড রেড মানে হাসপাতালের সর্বোচ্চ এমার্জেন্সি। রফিক জি ম্যাম করতে করতে দৌড়াদৌড়ি শুরু করে দিল। শায়লা আহাদের হাত ধরে কেবিনের বাইরে এসে দাঁড়ালো। তার সেই বজ্রকণ্ঠ আবার ফিরে এসেছে। ইনি আহাদ জামান, আমার স্ত্রী, আর এই তুলি আমার মেয়ে। একটা পিনপতন নীরবতা নেমে এলো। রফিক আর সেই সিকিউরিটি গার্ডের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। তারা ঠকঠক করে কাঁপছে। শায়লা আহাদের কাঁধে হাত রেখে বলল, 5 বছর আগে এক লঞ্চ ডুবিতে আমি ওদের হারিয়ে ফেলি। আমি ভেবেছিলাম ওরা মৃত, আর আমার হাসপাতালের ম্যানেজার আজ ওদের ভিখারি ভেবে তাড়িয়ে দিচ্ছিল। সে রফিকের দিকে এমনভাবে তাকালো যে সেই দৃষ্টিতে তারা ভস্ম হয়ে যেতে পারত। রফিক সাহেব, আপনার আর এই গার্ডের দুজনেরই চাকরি আজ থেকে শেষ, ডিসমিসড। এখন আমার সামনে থেকে দূর হন। পুলিশ ফোর্সের মতো হাসপাতালের করিডোরে যেন বিদ্যুতের শক লাগলো। যে কেস কয়েক মিনিট আগেও বস্তির মেয়ে অ্যাপেন্ডিক্স ছিল, তা মুহূর্তের মধ্যে হসপিটালের টপ প্রায়োরিটি কেস হয়ে দাঁড়ালো। শায়লা নিচে তার মেয়েকে ট্রলিতে করে ওটির দিকে নিয়ে চলে গেল। আহাদ তার পাশে পাশে দৌড়াচ্ছে। তার স্মৃতি এখনো পুরোপুরি ফেরেনি। সব কিছু ধোঁয়াশা লাগছে, কিন্তু একটা জিনিস সে বুঝতে পারছে, এই নারী তার সব। পটির লাল বাতি জ্বলে উঠল। আহাদ বাইরে বসে আছে। তার মাথার ভেতরের সব জট পাকিয়ে যাচ্ছে। রাত প্রায় 3টে। পার্টির দরজা খুলল। শায়লা বেরিয়ে এলো। তার মুখের মাস্কটা খোলা। আহাদ ছুটে গেল। শায়লা, তুলি। শায়লা ক্লান্তিতে হাসল। অপারেশন সাকসেসফুল। আমরা সময় মতো ইনফেকশনটা আটকাতে পেরেছি। আর কিছুক্ষণ দেরি হলে ওকে বাঁচানো সম্ভব হতো না। আহাদ সেখানেই করিডোরের ফ্লোরে বসে পড়ল। সে কাঁদছে তার হারিয়ে যাওয়া জীবনের জন্য, ফিরে পাওয়া জীবনের জন্য। ভোর রাতের আলো তখন ফুটতে শুরু করেছে। হাসপাতালের সবচেয়ে বিলাসবহুল কেবিনে ঘুমিয়ে আছে তুলি। তার বেডের পাশে একটা চেয়ারে বসে আছে আহাদ। তার হাতে একটা পুরনো অ্যালবাম শায়লা এনে দিয়েছে। সে দেখেছে তাদের বিয়ের ছবি, তুলির জন্মের ছবি। তার শখটা মনে পড়ছে না, কিন্তু ছবিগুলো দেখতে দেখতে তার কপালে সেই কাটা দাগের কাছে নয়, তার বুকের ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা অনুভব করছে সে। শায়লা এসে তার কাঁধে হাত রাখল। তোমার সব মনে পড়তে হবে না আহাদ, আমরা নতুন করে সব শুরু করব। তুমি আর তুলি আমার কাছে ফিরে এসেছো, এটাই আমাদের সব। আহাদ তার স্ত্রীর হাত রাখল। সে দুর্ঘটনা একদিন তার স্মৃতি আর পরিবারকে কেড়ে নিয়েছিল। সেই দুর্ঘটনার দগদগে দাগই আজ তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে দিল। ন্যায় বিচার শুধু অপরাধীর
শাস্তি দিয়ে হয় না, ন্যায় বিচার হয় নিজেকে, শেখরকে, নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার অলৌকিক পুনর্মিলনে। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার নিজস্ব মতামত। পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।